গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিমল করের রহস্য উপন্যাস অলৌকিক। পড়ছি এর তৃতীয় পর্ব। পরের দিন খানিকটা বেলায় সিদ্ধেশ্বরের লোক এসে বরদাকে ডেকে নিয়ে গেল অফিস ঘরে। সিদ্ধেশ্বর অফিসেই ছিলেন। গতকালের ধকল সামলে উঠতে পারেননি। চোখ মুখ বসে রয়েছে, রুক্ষ রুক্ষ চেহারা। সিদ্ধেশ্বর বললেন, বসুন। রাত্রে কোনো অসুবিধা হয়নি তো? বরদা বলল, না। আপনি কেমন আছেন? কপালের ঘা? ব্যথা কমছে। আরও কয়েকটা সাধারণ কথাবার্তার পর সিদ্ধেশ্বর বললেন, কাল টাঙাওয়ালার ব্যাপারটার জন্যে সারাটা দিন বাইরে কাটাতে হলো। কোনো কাজ হলো না। আজ আপনাকে নিয়ে আমাদের এই জায়গাটা একটু ঘুরব। কাল আপনাকে কার কার কথা বলেছি যেন? বরদা বললেন, দুজনের কথা বলেছেন। ও হ্যাঁ, মনে পড়েছে। সীতারাম আর গোপীমোহনের কথা বলেছি। বলে সিদ্ধেশ্বর গতকালে সেই খাতাটা টেনে নিলেন। বরদার মনে হল সিদ্ধেশ্বর আগে থেকেই খাতা সাজিয়ে নিয়ে বসেছিলেন। খাতার উপর হাত রেখে সিদ্ধেশ্বর বললেন, সীতারাম আর গোপীমোহনের কথা আপনার মনে আছে তো? ঘাড় হেলাল বরদা। তার মনে আছে। সীতারামের শরীরের একটা অদ্ভুত ব্যাপার আছে। তার ডান কিংবা বাঁ অঙ্গ যেন এক। ডান হাতের কোথাও কেটে গেলে বাঁ হাতেরও মোটামুটি সেই একই রকম জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। আশ্চর্য। আর গোপীমোহন, যে লোকটা নাকি মেলায় খেলা দেখিয়ে বেড়াত, তার এমন এক ক্ষমতা যে বরফের চাঁইয়ের ওপর ১০-১৫ মিনিট শুইয়ে রেখে তারপর উঠিয়ে নিলে লোকটার শরীর প্রায় সঙ্গে সঙ্গে গরম স্বাভাবিক হয়ে আসে। দুজনের কাউকেই স্বাভাবিক মানুষের মধ্যে ফেলা যায় না। এদের যে এরকম কোনো ক্ষমতা আছে তাও বিশ্বাস করা কঠিন। কিন্তু বরদা আপাতত বিশ্বাস করে নিচ্ছে। সিদ্ধেশ্বর এইসব অবিশ্বাস্য আজগুবি ব্যাপার দেখাবার জন্যই তো তাকে টেনে এনেছেন। সিদ্ধেশ্বর খাতার পাতা আর ওল্টালেন না। বললেন, আমি মুখেই বলি, খাতা খোলার দরকার নেই। সীতারাম আর গোপীমোহনের পর রয়েছে আমাদের অর্জুন প্রসাদ, বংশী মাঝি আর গদাধর রায়। এই ৫ জন হল আমাদের সবচেয়ে বেশি নজর করার লোক। এদের আমরা গ্রুপ এর মধ্যে ফেলি। অবশ্য তার মধ্যেও একটা ইতর বিশেষ রয়েছে। বরদা বলল, অর্জুন প্রসাদের স্পেশালিটি কি? বলে হালকা মুখে হাসল। সিদ্ধেশ্বর বললেন, অর্জুন প্রসাদ বেহারি। তার বাড়ি মুঙ্গেরে। বয়স বছর ২৪। অর্জুন প্রসাদ ছেলেবেলায় তার বাবার সঙ্গে তুলোর দোকানে কাজ করত। বাবা মারা যাবার পর সে এখানে ওখানে কাজ করে বেরিয়েছে। শেষেও রেল স্টেশনের চাওয়ালার কাজ করত। আমরা যখন তাকে নিয়ে আসি তখন অর্জুনের অসুখ। লোকে বলতো তাকে ভূতে ধরেছে। এখানে আসার পর ধীরে ধীরে সে ভালো হয়ে ওঠে। তা না হয় হলো, কিন্তু অর্জুন প্রসাদের বিশেষ ক্ষমতাটা কি? সেটা আপনাকে আগে বলবো না, নিজের চোখেই দেখবেন। সিদ্ধেশ্বর এমন মুখ করলেন যেন রহস্যটা চাপা দিয়ে রেখে মজা পাচ্ছেন। বরদা বলল, বেশ, স্বচক্ষুই দেখা যাবে। আপনার অন্য ২ ওয়ান্ডারম্যানের কথা বলুন। বংশীবদন আর কি বললেন যেন, গদাধর? বরদা হাসল। সিদ্ধেশ্বর বললেন, বংশীকে আমরা জোগাড় করেছি কয়লাকুঠি থেকে। তার বাড়ি পাণ্ডবেশ্বর। বংশীর বয়স বছর ৫০। ও চোখে দেখতে পায় না। তার মানে বংশী জন্মান্ধ নয়। একবার আগুনের এক হলকা লেগে তার মুখের চামড়া পুড়ে যায়। চোখও অন্ধ হয়ে যায়। বংশী অন্ধ। আপনি ওকে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ওই বংশীকে আপনি অন্ধকারে বাইরে নিয়ে আসুন, সে আপনাকে হাতে ধরে এখানকার প্রত্যেকটি জায়গায় নিয়ে যাবে। কোথায় কি আছে বলে দেবে। কে সামনে এসে দাঁড়ালো তাও জানিয়ে দেবে। এমনকি বংশী আপনাকে আকাশের কোথায় কোন তারা ফুটে আছে তাও বলে দিতে পারবে। বরদার বিশ্বাস হল না। বলল, অন্ধরা অভ্যেসবশে অনেক কিছু পারে। সিদ্ধেশ্বর বললেন, হ্যাঁ, আপনি যা বলেছেন তা ঠিক। কিন্তু কোনো অন্ধই তার অভ্যস্ত জীবনের বাইরে কিছু পারে না। বংশী পারে। আপনি নিজেই দেখবেন। বরদার ঘাঁটাল না। বলল, এবার আপনাদের গদাধরের ইতিহাসটা শুনি। সিদ্ধেশ্বর বললেন, গদাধর পেশায় ছিল কুমোর। বাঁকুড়া জেলায় বাড়ি। হাঁড়িকুড়ি গড়ত, হাটে বাজারে বেচত। তার মা বসন্ত রোগে মারা যায়। মা মারা যাবার পর গদাধর কেমন হয়ে যায়, খ্যাপাটে গোছের। নিজের খেয়ালে ঘুরে বেড়াত। একবার সে কোন শ্মশানে গিয়েছিল এক তান্ত্রিক সাধু দেখতে। তারপর কি হয়েছিল আমরা জানি না, গদাধরও বলতে পারে না। কিন্তু ওর মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা দেখা দেয়। গদাধর এমন অনেক কিছু আগে থেকে অনুভব করতে পারে যা আমরা পারি না।
যেমন? বরদা জিজ্ঞেস করলেন। সিদ্ধেশ্বর বললেন, যেমন অশুভ কিছু ঘটার আগে গদাধর হঠাৎ আপনাকে বলে দিতে পারে কি ঘটবে, আপনাকে সাবধান করে দিতে পারে। সত্যি বলতে কি, আমাদের এখানে একজন ছিল যে গদাধরের এই অদ্ভুত ক্ষমতা দেখে ওকে এখানে নিয়ে আসে। অথচ এমনই কপাল, গদাধর তাকে সাবধান করে দেওয়া সত্ত্বেও সে দুমকা যাচ্ছিল সাইকেলে চেপে। তখন বর্ষাকাল, বাজ পড়ে মারা যায়। বরদা বলল, এরকম আরেকজনের কথা আপনি আমায় আগেও বলেছেন। হ্যাঁ, এক সন্ন্যাসীর কথা, সূর্য পূজারী। আমার বাবা সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। গদাধর কি সেই ধরনের মানুষ? না, গদাধর সাধারণ মানুষ, খ্যাপাটে। তার কোনো সাধন ভোজন নেই। কখনো কখনো নিজের মনে চেঁচিয়ে চেঁচিয়ে গান গায়, ঠাকুর দেবতার গান। সে আমাদের এই বাগান টাগান নিয়ে সময় কাটায়, নিজের মতন থাকে, তাকে কেউ কিছু বলে না। আমি বোধহয় তাকে দেখেছি বাগানে। দেখতে পারেন। সিদ্ধেশ্বর উঠলেন, বললেন, চলুন আমরা ওদিকে যাই। বাইরে এসে দাঁড়াল বরদা। খানিকটা বেলা হয়েছে, রোদ দেখে মনে হয় 10টার কাছাকাছি। আকাশ পরিষ্কার, গাঢ় নীল। উঁচুতে বুঝি চিল উঠছে। লোকজনের গলা শোনা যাচ্ছিল। কাছাকাছি কোথা থেকে কাঠ কাটার শব্দ ভেসে আসছিল। বোধহয় রান্নাঘরের দিকে কেউ কাঠ চেরাই করছে। বরদা বলল, আপনাদের এই পিপি রিসার্চ সেন্টার বাইরে থেকে দেখলে কেমন যেন আশ্রম আশ্রম লাগে মশাই। মনেই হয় না এখানে কিছু অ্যাবনর্মাল লোকজন জুটিয়ে রেখেছেন। সিদ্ধেশ্বর বললেন, আমাদের এখানে যারা থাকে তাদের দেখলে আপনি চট করে কিন্তু বুঝতে পারবেন না কারও কোনো অস্বাভাবিকতা রয়েছে। দু এক জায়গায় অবশ্য পারলেও পারতে পারেন। ওই যে দেখুন, ওর নাম গোপীমোহন। বরদা তাকালো। টালি ছাওয়া ব্যারাক বাড়ির সামনে একটা ছিপছিপে লোক দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঝাঁক পায়রাকে দানা খাওয়াচ্ছে। লোকটিকে বরদা কালো দেখেছে। যদিও বরদা এখানে নতুন, তবু পুরো একটা দিন তার এই চৌহদ্দির মধ্যে কেটেছে। নামে না জানুক, চোখে অন্তত সবাইকে প্রায় দেখেছে কাল। সিদ্ধেশ্বর বললেন, আপনাকে যে জনা পাঁচেকের কথা বলেছি, তারা ছাড়াও আরও জনা ৫-৬ রয়েছে এখানে, যাদের আমরা অতটা নজর করি না, কিন্তু তারাও আমাদের চোখের বাইরে থাকে না। মজাটা কি জানেন বরদাবাবু? সাধারণ মানুষ যেখানে খায় দায়, ঘুরে বেড়ায়, কাজ করে, এরা এখানে সকলেই প্রায় সেভাবে থাকে। কখনো কখনো ওদের মধ্যে কারো ব্যবহারে ইতর বিশেষ দেখলে সঙ্গে সঙ্গে তার উপর আলাদা করে নজর দিতে হয়। সবাই কি ওই টালির বাড়িতে থাকে? না, পাশের বাড়িতেও থাকে। তা আপনাদের এমন কোনো ঘরটর নেই যেখানে এদের ওপর পরীক্ষা চালান? আছে বইকি। এই ঘরের পাশে, এখান থেকে আড়াল পড়ে গেছে, ছোট ছোট দুটো ঘর আছে। একটায় কিছু ওষুধপত্র থাকে, অন্য ঘরটায় দরকার মতন পরীক্ষা করা হয়। কে করে? সতীশ। কে সতীশ? সতীশের সঙ্গে আপনার আলাপ পরিচয় হয়নি, তাকে দেখেননি আপনি। সে এখানে একটানা থাকে না, সপ্তাহে 2বার করে আসে। যেদিন আসে সেদিন থেকে যায়। আজ তার আসার কথা, নয়তো কাল আসবে। সতীশ কি ডাক্তার? হ্যাঁ, ডিগ্রি আছে, আবার সাইকোলজিস্ট। বরদা কোনো কথা বলল না। টালি দেওয়া বাড়িটার কাছাকাছি এসে সিদ্ধেশ্বর বললেন, এখানে যারা আছে তারা মানুষ হিসেবে যতই অদ্ভুত হোক, সকলেই প্রায় সরল সাধারণ। লেখাপড়াও তেমন কিছু জানে না, কেউ কেউ নিরক্ষর। আমি এদের কাছে বলবো, আপনি জলের পাম্প কোম্পানির লোক, কলকাতা থেকে দেখতে এসেছেন জলের কি ব্যবস্থা করা যায়। ওরা কেউ কিছু বুঝবে না, আপনাকে কোনো গোলমেলে কথাও জিজ্ঞেস করবে না। মহাদেবী আপনাকে জ্বালাতে পারে। ওই লোকটাই ধুরন্ধর, শট। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যতক্ষণ আমি আপনার কাছাকাছি থাকব, মহাদেব এপাশে ঘেঁষবে না। আপনি কি ওর মুখ দেখতে পাচ্ছেন? না। বরদা মাথা নাড়ল। মহাদেবকে কোথাও দেখা যাচ্ছিল না। কাল বিকেলে ওকে দেখেছিলেন? লক্ষ্য করিনি, তবে চোখে পড়লে মনে থাকত। কাল থেকেই ও গা ঢাকা দিয়ে আছে। কেন? টাঙাওয়ালা। বরদা সিদ্ধেশ্বরের দিকে তাকাল। টাঙাওয়ালা তো ওর কোনো ক্ষতি করেনি। না। মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। টাঙাওয়ালা ওর কোনো ক্ষতি করেনি। তবে? সিদ্ধেশ্বর অন্যদিকে তাকিয়ে বললেন, আমি তার ক্ষতি করতাম। আপনাকে আমি যখন নিয়ে এলাম এখানে, তখন থেকে ও বুঝেছে ওর সর্বনাশ করার জন্যই আমি আপনাকে এনেছি।
বরদা ভালো বুঝতে পারল না কথাটা, বলল, আপনি যদি এতই বুঝেছিলেন তাহলে। বাধা দিয়ে সিদ্ধেশ্বর বললেন, আমার দুটো ভুল হয়েছিল, বড় ভুল। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি মহাদেব আমাকে শিক্ষা দেবার চেষ্টা করবে, আর এইরকম ভয়ঙ্কর এক শিক্ষা। আগে বুঝতে পারলে টাঙাওয়ালাকে আমি বাঁচাতে পারতাম। বরদা বলল, অন্য ভুলটা কি করলেন? সুজন মালাকার। আমি কল্পনাই করিনি সুজন মালাকার আশেপাশে কোথাও গা ঢাকা দিয়ে আছে। এখন বুঝতে পারছি এই মহাদেব শয়তান সুজনকে পুষে রেখেছিল। মানুষ যেভাবে তার ডাল কুত্তা পোষে, মহাদেব সেইভাবে আমাদের চোখের আড়ালে সুজনকে পুষছিল। তাক বুঝে তাকে লিলিয়ে দিয়েছে। বরদা কথা বলতে পারল না। সিদ্ধেশ্বরের চোখ মুখ যেন রাগে ঘৃণায় ক্ষোভে টকটকে হয়ে উঠেছে। মাত্র কয়েক পা হেঁটে সিদ্ধেশ্বর হঠাৎ বললেন, বরদাবাবু, আমার প্রথম কাজ হবে সুজনের খবর নেওয়া। সে এখানে কোথায় আছে, কোথায় গা ঢাকা দিয়েছে, কাল সে কোথায় ছিল, কখন সে টাঙাওয়ালার গাড়িতে চেপেছে। বরদা বলল, এসব খবর আপনি কার কাছে পাবেন? অর্জুন প্রসাদের কাছে। অর্জুন প্রসাদ কি মহাদেবের দলে? না, কিন্তু অর্জুন প্রসাদ পারে। ওর এই ক্ষমতা আছে। যদি ভগবান দয়া করেন, অর্জুন আমাদের অনেক কিছু বলে দিতে পারবে। চলুন। বরদা কিছুই বুঝল না, সিদ্ধেশ্বরের সঙ্গে এগিয়ে গেল। অর্জুন প্রসাদ তার ঘরে ছিল না। সামান্য তফাতে গাছতলায় কাঠকুটোর নিয়ে কাজ করছিল। সিদ্ধেশ্বর তাকে ডাকলেন। অর্জুন যেন এক দৌড়ে চলে এলো। সিদ্ধেশ্বরকে খুব খাতির করে যে, বোঝাই যায়। তবে বরদার মনে হল না অর্জুনের কোনো বিশেষ ক্ষমতা আছে। তার চেহারা থেকে সেটা অন্তত একেবারেই বোঝা যায় না। 24 বছরের জোয়ান চেহারা কি এই? মাথায় বেটে, গায়ে খরা, মুখে 2-4টে বসন্তের দাগ, মাথার চুল খোঁচা খোঁচা, পরনে একটা পাজামা, গায়ে ছাই রঙের শার্ট। বরদা লক্ষ্য করে দেখল অর্জুনের চোখ দুটোই যা বড় বড়, মুখের তুলনায় অস্বাভাবিক বড়, আর প্রায় গোল ধরনের দেখতে। সিদ্ধেশ্বর বললেন, কি করছিলে? অর্জুন কেমন যেন লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, পিঞ্জরা। সিদ্ধেশ্বর একটু হাসলেন, তারপর ইশারা করে বললেন, তোমার সঙ্গে দরকার আছে, অন্য কোথাও চলো। ঘরে যাবে? না থাক, তুমি আমার সঙ্গে চলো। সিদ্ধেশ্বর বরদাকে ডেকে নিয়ে হাঁটতে লাগলেন। সামান্য একটু এগিয়ে সিদ্ধেশ্বর সেই ছোট ছোট দুটো ঘরের একটার সামনে দাঁড়িয়ে দেখলেন দুটো ঘরেরই দরজায় তালা, তাঁর কাছে চাবি নেই। অর্জুনকে পাঠাতে পারতেন সিদ্ধেশ্বর চাবি আনতে, পাঠালেন না, নিজেই চলে গেলেন। বরদাকে বললেন, দাঁড়ান, আমি আসছি। বরদা আর অর্জুন দাঁড়িয়ে থাকল। কৌতূহল হচ্ছিল বরদার। অর্জুনের সঙ্গে দু একটা কথা বলার চেষ্টা করল। অর্জুন বেশ মজার বাংলা বলে, দেহাতি হিন্দি মেশানো বাংলা, শুনতে ভালোই লাগে। তোমার বাড়ি কোথায় অর্জুন? মুঙ্গের। দেশে কেউ আছে? কই না বাবু। এখানে কতদিন আছো? 2 সাল। তুমি কি খাঁচা তৈরি করতে পারো? অর্জুন সরল মুখ করে হাসল। সিদ্ধেশ্বর ফিরে এলেন চাবি নিয়ে। ছোট ঘরের একটার তালা খুললেন। বরদারা ভেতরে ঢুকল। ঘরে ঢুকলেই বোঝা যায় এটা ওষুধপত্র রাখার ঘর। এক কোণে একটা আলমারি, কাচের পাল্লা। আলমারির মধ্যে নানা ধরনের শিশি, বোতল, কৌটো। দেওয়াল তাকে পেটমোটা জার, একটা মাইক্রোস্কোপও রাখা আছে, আরও কিছু টুকিটাকি। মাত্র একটা চেয়ার, সরু বড় টেবিল আর বেঞ্চি ছাড়া ঘরে অন্য আসবাব নেই। ঘরটা ছোট, নড়াচড়ার জায়গাও কম। সিদ্ধেশ্বর জানলা দুটো খুলে দিলেন। বরদাকে বসতে বললেন চেয়ারে। তারপর অর্জুনের দিকে তাকালেন, বললেন, অর্জুন, আমি সুজনের খবর চাই। অর্জুন তাকাল, অবাক হয়েছে যেন, বলল, সুজন? ও তো ভেগে গেছে বাবু। না, আমরা ওকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও যায়নি। আমার বিশ্বাস আশেপাশে কোথাও আছে। তুমি চেষ্টা করে দেখো যদি ওকে দেখতে পাও। অর্জুন কিছুক্ষণ সিদ্ধেশ্বরের দিকে তাকিয়ে থাকল। সিদ্ধেশ্বর অর্জুনকে বেঞ্চিতে বসতে বললেন। অর্জুন বসল। বসে ঘরের চারদিকে তাকাল, তারপর জানলার দিকে বারবার তার চোখ ফেরাতে লাগল। সিদ্ধেশ্বর বুঝতে পারলেন বাইরের আলো অর্জুনের পছন্দ হচ্ছে না। জানলা বন্ধ করে দেব? থোড়া দিন। জানলা পুরো বন্ধ না করলেও অনেকটা ভেজিয়ে দিলেন সিদ্ধেশ্বর। বরদা কিছুই বুঝতে পারছিল না, তার অবাক লাগছিল।
অর্জুন কেমন করে সুজনের খবর জানবে? অর্জুন বেঞ্চির উপর বসে একটু সময় চোখ বুজে থাকল, তারপর তাকালো, মাথা তুলে ছাদ দেখল, দু হাতের তালুতে নিজের চোখ ঢেকে রাখল কিছুক্ষণ। সিদ্ধেশ্বর টেবিলের সামনে দাঁড়িয়ে। অর্জুন হাত সরিয়ে নিল মুখের উপর থেকে, নিচু মুখ করে বসল এবার, ঘাড় হেট। বরদা অর্জুনকে দেখছিল। ঘরের মধ্যে আলোর ভাব কমে এসে ছায়া ছায়া দেখাচ্ছে। বাইরে থেকে হালকা শব্দ ভেসে আসছিল মাঝে মাঝে, পাখির ডাকও। অর্জুন নিচু মুখ করে বসে থাকতে থাকতে অনেকক্ষণ পরে মুখ তুলল, চোখের পাতা বোজা। বরদা দেখল অর্জুনের মুখের চেহারা পাল্টে গেছে। ঠিক কেমন যে দেখাচ্ছিল বরদা বুঝল না, তবে তার মনে হল মানুষ যদি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে কিংবা আধো আধো ঘুমে, তাহলে অনেকটা এরকম দেখাতে পারে। একে কি সম্মোহিত অবস্থা বলে? কে জানে। অর্জুনের মুখ শান্ত, ঘুম ঘুম, স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছিল। আরও খানিকটা সময় কেটে গেল। সিদ্ধেশ্বর অর্জুনের দিকে তাকিয়ে আছেন, তার পলক পড়ছে না। তিনি যেন প্রত্যাশার মুখ নিয়ে অপেক্ষা করছেন। অর্জুন কিছুই বলছিল না, ঠোঁট বুজে আছে, একটুও নড়াচড়া করছে না। বরদার কৌতূহল থাকলেও সে অর্জুনের ব্যাপারটা বুঝতে পারছিল না। অর্জুন কি ধ্যান করছে? কিসের ধ্যান? শেষ পর্যন্ত অর্জুনের গলার শব্দ ফুটল, অস্পষ্ট। কপাল কুঁচকে গেল, মুখের পেশিটেশি কাঁপল সামান্য। অর্জুন বলল, সুজন, সুজন আছে, দেখতে পাচ্ছ? সিদ্ধেশ্বর জিজ্ঞেস করলেন। হাঁ। মাথা আরো উঁচু করল। কি দেখতে পাচ্ছ? সুজন খাটিয়ায় বসে আছে। কোথায়? পেড় আছে, লোটা আছে, একটা কুত্তাও আছে পিছে। কি আছে পেছনে? অর্জুনের কপাল আরও কুঁচকে গেল, চোখের পাতাও, যেন সে দেখবার চেষ্টা করছে সুজনের পেছনে কি আছে। বরদা অবাক হচ্ছিল, কিন্তু বিশ্বাস করছিল না। একটা লোক এই ঘরের মধ্যে বসে দূরে কে কোথায় কেমন করে বসে আছে জানতে পারে না, জানা সম্ভব নয়। অর্জুন বলল, মালুম গাঁওকে ঘর। সুজন ঘরকে সামনে বসে আছে। কোন গাঁও তুমি বুঝতে পারছ? না বাবুজি। সুজন কি পরে আছে? লুঙ্গি, গায়ে কুর্তা ভি আছে। কোনো চোট আছে ওর, দেখতে পাচ্ছ? চোট নেহি। তুমি আরও একটা জিনিস দেখতে পাবে অর্জুন। কি বাবুজি? ওই টাঙাওয়ালাকে তুমি দেখেছ? তুমি কি বলতে পারো সুজন কাল টাঙাওয়ালার গাড়িতে উঠেছিল কিনা? অর্জুন চুপ করে গেল, তার চোখ আরও কুঁচকে থাকল কিছুক্ষণ, মাথাটা উঁচু করল, তারপর বলল, না বাবুজি, আমি কিছু দেখতে পাচ্ছি না। সিদ্ধেশ্বর আবার বললেন, পাচ্ছ না? না বাবুজি। আজ তুমি সুজনকে দেখতে পাচ্ছ? জি। সে কোনো গায়ে লুকিয়ে রয়েছে, কাছাকাছি কোনো গায়ে? ঠিক আছে, তোমার আর দেখতে হবে না অর্জুন। অর্জুন সঙ্গে সঙ্গে চোখ খুলল না, সামান্য পরে খুলল, যেন ঘুম ভেঙে জেগে উঠল। সিদ্ধেশ্বর এগিয়ে গিয়ে জানলা দুটো খুলে দিলেন। ঘরের আলোয় বরদা দেখল অর্জুনের কপাল, মুখ, গলা গলগল করে ঘামছে, বেশ ক্লান্ত দেখাচ্ছিল তাকে। সিদ্ধেশ্বর অর্জুনকে বললেন, তুমি এবার যাও অর্জুন, বাইরে হাওয়ায় গিয়ে দাঁড়াও। অর্জুন চলে গেল। সিদ্ধেশ্বর বললেন, আমি ঠিকই সন্দেহ করেছিলাম, সুজন এখানেই কোথাও লুকিয়ে রয়েছে, খাপটি মেরে। বরদা বলল, আপনি অর্জুনের কথা বিশ্বাস করলেন? করলাম। কেন? আমি কিন্তু বিশ্বাস করতে পারলাম না। অর্জুন এই ঘরে বসে চোখ বুজে কেমন করে সুজনকে দেখতে পায়? সিদ্ধেশ্বর একটু হাসলেন। পায়, অর্জুন অনেক কিছু দেখতে পায়, যা আমরা পাই না। ওর এই আশ্চর্য শক্তি আছে। যতই শক্তি থাক, ঘরে বসে অনেকটা দূরে কে কি করছে তা দেখা সম্ভব নয়। সিদ্ধেশ্বর বললেন, আপনার আমার পক্ষে নয়, অর্জুনের পক্ষে সম্ভব। ভগবান তাকে ও আশ্চর্য ক্ষমতাটুকু দিয়েছেন। সবসময় সবকিছু ও দেখতে পায় না, কখনো কখনো পায়। যেমন টাঙাওয়ালার গাড়িতে সুজনকাল ছিল কিনা অর্জুন দেখতে পেল না, অথচ আজ এখন সুজন কোথায় আছে, কোন বেশে, সে দেখতে পেল। আমরা অর্জুনকে অনেকবার পরীক্ষা করেছি, সে যা বলেছে তা প্রায় মিলে গেছে। বরদার বিশ্বাস হল না, বলল, আপনি যে মিথ্যা কথা বলছেন তা নয়, তবে আমি বিশ্বাস করতে পারছি না। হয়তো আপনি ঠিকই বলছেন, আমি ভাবছি এরকম দৈব ক্ষমতা মানুষের কেমন করে হয়। সিদ্ধেশ্বর তর্ক করলেন না, বললেন, কেমন করে হয় জানার চেষ্টাই তো আমরা করছি বরদাবাবু। এর কোনো ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারব না।
কেউ কেউ বলেন এটা সিক্স সেন্স। আদিম মানবজাতির মধ্যে নাকি ছিল, ক্রমে তা হারিয়ে গেছে, তবে একেবারে লুপ্ত হয়ে যায়নি। কোটিতে এক আধজনের মধ্যে তার একটু ছায়া এখনো থেকে গেছে। বরদা কিছু বলল না, চেয়ার ছেড়ে উঠে পড়ল। বলল, চলুন বাইরে যাই। সিদ্ধেশ্বরও উঠলেন। বাইরে এসে বরদা সিগারেট ধরালো। সিদ্ধেশ্বর বললেন, চলুন, আমাদের এখানে আরও যারা আজব মানুষ রয়েছে তাদের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। বলে একটু হাসলেন। বরদা বলল, চলুন। সকালে যা বিশ্বাস করেনি বরদা, কিংবা তার বাদ ছিল বিশ্বাস করতে, রাত্রে সে সেটা বিশ্বাস করে নিল। তেমন একটা রাতও হয়নি। বরদার নিজের ঘরে বিছানায় শুয়ে নানা রকম কথা ভাবছিল। হঠাৎ দরজায় খুটখুট শব্দ। তারপর দরজা খুলে মহাদেব ঘরে এলো। বরদা চমকে গিয়েছিল। সে আশাই করেনি মহাদেব তার ঘরে আসবে। মহাদেব যেন পা টিপে টিপে সামনে এলো, দাঁড়ালো, তাকিয়ে দেখল। তার চোখের তলায় ঘৃণা, ওপরে অবজ্ঞার হাসি। বেশ বিনীত ভঙ্গিতে নমস্কার করল মহাদেব, ঠাট্টাই করল, ভালো আছেন স্যার? বরদা বিছানার উপর উঠে বসেছিল। বিরক্ত চোখে দেখল মহাদেবকে। বলল, আপনি আমার এখানে কেন? কি মনে করে? আপনার সঙ্গে দেখা হয় না, নতুন মানুষ, খোঁজখবর নিতে এলাম। বরদা বলল, আপনাকেই তো দেখতে পাওয়া যাচ্ছে না কাল থেকে। আমি আপনাকে ঠিকই দেখি। তা দেখতে পারেন। মহাদেব বসল না, দাঁড়িয়েই থাকল, দাঁত চাপা হাসি, একেবারে শয়তান যেন। চোখ ছোট ছোট করে দেখছে আর চাপা হাসি হাসছে। মহাদেব বলল, আপনি নাকি কলকাতার কোন টিউবওয়েল কোম্পানির লোক? হ্যাঁ। কোন কোম্পানি? সেটা আপনার জানার কোনো দরকার নেই। আমায় বিরক্ত করবেন না। আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ। বরদা বিরক্ত হয়ে উঠছিল। অসহ্য লাগছিল লোকটাকে। তার কেমন যেন সন্দেহ হচ্ছিল। মহাদেব শব্দ না করে হাসল। বলল, সিধুবাবু এখন নেই, বাইরে বেরিয়েছেন সাইকেল নিয়ে। আপনি একা আছেন, তাই একটু গল্প করতে এসেছিলাম। আমার এখন গল্প করার ইচ্ছে নেই। ভাবছেন কিছু? টিউবওয়েলের কথা? মহাদেব যেন খোঁচা মারল। হ্যাঁ, আপনি আমায় বিরক্ত করবেন না। মহাদেব গ্রাহ্য করল না। রসিকতা করে একটা সিগারেট চাইল। বরদা সিগারেট দিল। মহাদেব সিগারেট ধরিয়ে নিয়ে ধোঁয়া ওড়াল। তারপর বলল, আপনাকে খোলাখুলি কটা কথা বলে দিতে চাই। জবাব দিল না বরদা। মহাদেব বলল, আপনি কলকাতা থেকে এসেছেন। সিধুবাবু আপনাকে ভাড়া করে নিয়ে এসেছেন। এসে ভালো করেননি। ঘরের ছেলে, ঘরে ফিরে যান। বরদার মাথা গরম হয়ে উঠল। নিজের চরকায় তেল দিন। আমার চরকায় তেল দেওয়া বন্ধ করে দেবার জন্যে আপনাকে আমদানি করেছেন সিধুবাবু। তিনি ভুল করেছেন। আপনি ভুল করবেন না। যদি করি? করবেন না, আফসোস করতে হবে। বরদা মহাদেবের চোখ দেখতে দেখতে বলল, যদি করতে হয় করা যাবে। মহাদেব যেন রেগে গেল। বলল, আপনি আমায় অবজ্ঞা করছেন? করতেও পারি। বরদা বলল। সে নিজেই বুঝতে পারছিল না তার এত সাহস কেমন করে হচ্ছিল। বোধহয় মহাদেবের ওপর ঘৃণা থেকে। মহাদেব বলল, শুনুন, আপনাকে সোজা বলি, আপনি যদি কাল পরশুর মধ্যে কলকাতায় ফিরে না যান, আপনাকে বিপদে পড়তে হবে। কেমন বিপদ? ভাবছেন আমি মজা করছি আপনার সঙ্গে? আপনাকে আমি যে বিপদে ফেলতে পারি। বরদা হঠাৎ কেমন ক্ষেপে গেল। বিছানা থেকে নেমে পড়ে বলল, আমায় মেরে ফেলতে পারেনি তো? মহাদেব কঠিন গলায় বলল, পারি। মুহূর্ত চুপ করে থেকে বরদা বলল, যেমন করে টাঙাওয়ালাকে মেরেছেন? মহাদেব বিন্দুমাত্র বিচলিত হল না। বলল, হ্যাঁ, ডাঙ্গাওয়ালার কথাটা একটু ভাববেন। সে যেভাবে মারা গেছে আপনি অবিকল ওইভাবে মরতে পারেন। ঘাড় মোটকে ঘুরে যাবে, ঘাড়ের দিকে মুখ হয়ে যাবে আপনার। মহাদেবের চোখ জ্বলছিল। আপনাকে শিক্ষা দেবার জন্যই ওকে মেরেছি। বরদা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, সুজন মালাকার তাহলে আপনার হাতেই রয়েছে? মহাদেব বলল, হ্যাঁ, সুজন আমার। এখানকার নয়, সুজন আমার হাতে। আমি কাউকে পরোয়া করি না। সে যে কি ভয়ঙ্কর আপনি জানেন না। বরদা জানে, শুনেছে। বলল, সুজনকে আপনি পুষে রেখেছেন? রেখেছি। সিদ্ধেশ্বরবাবু ঠিকই ধরেছেন। ধরবেন বই কি, তিনি তো সাইকেল নিয়ে বেরিয়েছেন সুজনের খোঁজ করতে। আশপাশের গ্রামে গিয়ে দেখবেন সুজন কোথায় লুকিয়ে আছে। দেখুন তিনি সুজনকে খুঁজে পান কিনা, কিংবা তিনিও টাঙাওয়ালা হয়ে না যান।
বরদার সর্বাঙ্গ কেঁপে উঠল। বলে কি মহাদেব? মহাদেব আর দাঁড়াল না, ঘর ছেড়ে চলে গেল। সিদ্ধেশ্বর না ফেরা পর্যন্ত বরদা ভয় আর উদ্বেগ নিয়ে অপেক্ষা করল। শান্তভাবে সে বসতে পারছিল না। একবার করে বাইরে যাচ্ছিল, এগিয়ে গিয়ে দেখছিল সিদ্ধেশ্বরের ঘরে বাতি জ্বলছে কিনা, আবার নিজের ঘরে ফিরে আসছিল। সে ভীতু মানুষ, অকারণ কোনো ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে পড়তেও তার ইচ্ছে হয় না। কিন্তু আজ মহাদেব মানুষটাকে তার এতই খারাপ লেগেছে যে বরদার রাগ হচ্ছিল ভীষণ, ঘৃণাও। লোকটা বদমাস নয় শুধু, নৃশংস। কত তুচ্ছ কারণে সে টাঙ্গাওয়ালাকে খুন করালো। বরদার বাস্তবিকই খানিকটা সন্দেহ থেকেই গিয়েছিল, সিদ্ধেশ্বর যতই বলুক। এখন আর তার কোনো সন্দেহ নেই। মহাদেব নিজের মুখে স্বীকার করেছে, টাঙ্গাওয়ালার মৃত্যুতে তার হাত রয়েছে। সুজনকে দিয়ে খুন করিয়েছে টাঙ্গাওয়ালাকে। কিন্তু কি দরকার ছিল নিরীহ টাঙ্গাওয়ালাকে খুন করার? বরদাকে ভয় দেখানোর জন্য মিচিমিচি একটা মানুষ খুন? লোকটা জন্তু না পিশাচ? সিদ্ধেশ্বর ফিরলেন আরও খানিকটা পরে। বরদা নিজের ঘরের দরজা বন্ধ করে সিদ্ধেশ্বরের ঘরের দিকে ছুটল। ঘরে ঢুকে সিদ্ধেশ্বর সবে বসেছেন। বরদা এসে দাঁড়াল। আপনি মশাই আমায় বড় ভয় পাইয়ে দিয়েছিলেন। বরদা বলল, আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। কেন? শুনলাম আপনি সুজনের খোঁজ করতে বেরিয়েছেন সাইকেলে চড়ে, একা একা। ঘরে জল ছিল, খাবার। সিদ্ধেশ্বর নিজেই জল গড়িয়ে নিয়ে খেলেন। বললেন, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বরদা বসল। সিদ্ধেশ্বরকে সামান্য ক্লান্ত দেখাচ্ছিল। বললেন, আপনাকে কে বলল আমি সুজনের খোঁজ করতে গিয়েছিলাম? মহাদেব। মহাদেব? বরদা মহাদেবের কথা বলল। লোকটা বরদার ঘরে ঢুকে কেমন করে শাসিয়ে গেছে তার বিবরণ দিল। আমায় বলল কি জানেন? সুজনকে খুঁজতে গিয়ে আপনি না টাঙ্গাওয়ালা হয়ে যান। সিদ্ধেশ্বর শুনছিলেন সব। সামান্য চুপ করে থেকে বললেন, আমি তো বেচারা টাঙ্গাওয়ালা নই। তাছাড়া আমি জেনে শুনেই গিয়েছি। মহাদেব কেমন করে ভাবল আমি হাত খালি করে সুজনকে খুঁজতে যাব? বলে সিদ্ধেশ্বর জামা তুলে কোমরের কাছে একটা চামড়ার বেল্ট মতন দেখালেন। একপাশে ছোড়ার খাপ, সরু লম্বা মতন। মামুলি ছোড়াছুরি নিশ্চয়ই নয়, সরু লম্বা ছোড়া বোধ হয়। বরদা অবাক গলায় বলল, আপনি এসবও জানেন? জামাটা কোমরের ওপর আবার ফেলে দিলেন সিদ্ধেশ্বর। জানি, যাদের সঙ্গে ঘর করি তারা তো সাদামাটা মানুষ নয়। জাগেও কথা, মহাদেব আপনাকে শাসিয়ে গেল তাহলে? 2 দিন সময় দিয়েছে কলকাতা ফিরে যাবার জন্যে। সিদ্ধেশ্বর যেন ভাবছিলেন। চোখের পাতা বুজে থাকলেন কয়েক মুহূর্ত। তারপর বললেন, মহাদেব নিজেকে যতটা ধূর্ত মনে করে ততটা নয়। তাছাড়া ও তাড়াহুড়ো করতে গিয়ে একটার পর একটা ভুল করে যাচ্ছে। ভুল? টাঙ্গাওয়ালাকে কেন মারতে গেল? টাঙ্গাওয়ালা না মরলে সুজনের কথা আমি জানতে পারতাম না। তারপরও যখন বুঝল ধরা পড়ে গিয়েছে, আপনাকে শাসাতে এলো। মহাদেব ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলে এখন আর সামলাতে পারছে না। বোকার মতন কাজ করছে। এখনও ভুল করবে, মাথা ঠিক রাখতে পারবে না। বরদা বলল, আপনি এবার তাহলে ওকে ধরুন। সিদ্ধেশ্বর কোনো জবাব দিলেন না। টেবিলের ওপর বাতি জ্বলছিল। শীষ উঠছে একপাশে। বাতিটা কমিয়ে দিলেন। সিদ্ধেশ্বরের ঘর সাদাসিধে, খাট আছে, দেরাজ আছে একটা, টেবিল আর চেয়ার, সামান্য কটা বই। বরদা বলল, মহাদেবকে আর আপনি এগুতে দেবেন না। এবার কাকে মেরে বসবে? সিদ্ধেশ্বর বললেন, মহাদেবকে ধরার আগে সুজনকে ধরতে চাই। তা কোনো খোঁজ পাননি? পেয়েছি, কিন্তু ধরতে পারিনি। ও কাছেই গন্ডিয়া বলে একটা গাঁয়ে ছিল। সেখানে 8-10 ঘর কাঠুরিয়া থাকে। ওই গা ছেড়ে ও অন্য কোনো জায়গায় পালিয়ে গিয়েছে। কোথায় তাকেও বলতে পারল না। আমি 3-4টে গাঁ ঘুরে এলাম। সুজনকে দেখেছে সকলেই, অথচ বলতে পারছে না সে কোথায় রয়েছে। বরদা তেমন একটা অবাক হল না। এই ফাঁকা বসতিহীন জায়গা, 2-একটা ছোট ছোট দেহাতি গ্রাম। এখানে ঝোপে জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা এমন কি কঠিন? আবার এই জায়গা এমন যে একবার কাউকে চোখে দেখলে তার পক্ষে গা আড়াল দিয়ে বেশিদিন থাকাও মুশকিল। ভিড়ে মিলে যাবার সুযোগ নেই। সুজন কি পালিয়ে গেছে? বরদা জিজ্ঞেস করল। মনে হয় না পালিয়েছে। কেন? মহাদেব কি তাকে ছেড়ে দেবে? মহাদেবের সঙ্গে ওর এত খাতিরই বা কিসের? সিদ্ধেশ্বর ম্লান হাসলেন। বললেন, শয়তানের সঙ্গে শয়তানেরই খাতির হয়।
তবে সুজন বোকা, নির্বোধ। ওর ওই পাশবিক শক্তি ছাড়া কিছু নেই, তাও খানিকটা ভৌতিক। মহাদেব ওকে কিছু বুঝিয়ে সুঝিয়ে হাত করেছে। বরদা বলল, কিন্তু লোকটার ভয় থাকতে পারে। মানুষ মারার পর সে যদি বুঝে থাকে ধরা পড়লে পুলিশের হাতে পড়তে হবে, তাহলে তো পালাতেও পারে। মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। সুজনের সেটুকু বুদ্ধিও নেই। ও হলো জন্তু। বুদ্ধি বলে কিছু থাকলে মহাদেবের পাল্লায় পড়ে না, অকারণ একটা মানুষকে ওইভাবে মারে। বরদা চুপ করে থাকল। সিদ্ধেশ্বর বললেন, চলুন একটু বাইরে গিয়ে দাঁড়াই। বাইরে এসে বরদা চারপাশে তাকাল। শান্ত, ঠিক যেন কোনো আশ্রম। কোনো কোনো ঘরে আলো জ্বলছে, কোনোটা অন্ধকার। সারা শব্দ তেমন পাওয়া যাচ্ছে না। গাছপাতার মাথার গায়ে চাঁদের আলো। শীত শীত করছে। এমন শান্ত নির্জন জায়গায় কেমন করে এই খুনোখুনি শয়তানি এসে ঢুকল? আশ্চর্য। বরদাকে নিয়ে হাঁটতে হাঁটতে সিদ্ধেশ্বর বললেন, আমার সন্দেহ মহাদেব এখানকার আরও দু একজনকে হাত করেছে। সুজন ছাড়াও তার দলে লোক আছে। বরদা বলল, কেমন করে বুঝলেন? না বুঝলে আর বলছি কেন? সুজনের কাছে খবর পৌঁছে দিচ্ছে কে? আছে কেউ। আমার বিশ্বাস মহাদেব এখানকার আরও দু একজনকে হাত করেছে। তার মতলব ছিল জনা ৩-৪ লোক নিয়ে সে যদি চলে যেতে পারে, বাইরে গিয়ে একটা ভেলকিবাজির ব্যবসা ফাঁদবে, টাকা পয়সা কামাবে, দেখতে দেখতে বড়লোক হয়ে উঠবে। বরদা বলল, অত সোজা? সিদ্ধেশ্বর বললেন, সোজা বলেই তো বলছি। মানুষ রহস্য জিনিসটা ভালোবাসে, পছন্দ করে। এটা শুধু আমাদের দেশ বলে নয়, সর্বত্রই। আমাদের এখানে আরও বেশি। মন্ত্রতন্ত্রের ওপর বিশ্বাস, অলৌকিক কাণ্ডকারখানা দেখার জন্যে ধর্ণা দেওয়া আমাদের স্বভাব। এদেশে ভগবানের চেয়ে ভগবানের চেলাদের প্রতিপত্তি বেশি, তাই না? বরদা অস্বীকার করতে পারল না। এইরকম তো হয়। কে কোথায় তামার মালুদি হাতে নিয়ে সোনা করে দিয়েছে, কে এক পুরিয়া ছাই খাইয়ে মর রোগীকে বাঁচিয়ে দিয়েছে, এসব শোনা মাত্র মানুষ ছোটে। সিদ্ধেশ্বর বললেন, আমার বিন্দুমাত্র সন্দেহ নেই মহাদেব ভেতরে ভেতরে এই মতলবে এঁটেছিল। সে এখান থেকে ২-৩ জনকে হাত করে নিয়ে যাবে, তারপর বাইরে গিয়ে পয়সা করে লুটবে। বলে একটু থামলেন তিনি। আবার বললেন, আমরা এখানে যাদের এনেছি তাদের দেখিয়ে পয়সা তো করতে চাই না। আমরা চাই কোনো কোনো মানুষের মধ্যে যে অস্বাভাবিক অবিশ্বাস্য শক্তি আছে তার একটা ব্যাখ্যা বার করতে। আমাদের উদ্দেশ্য আলাদা, মহাদেবের অন্য মতলব। বরদা বলল, সুজন ছাড়া আর কাকে কাকে মহাদেব হাত করেছে? সিদ্ধেশ্বর হাঁটতে লাগলেন ধীরে ধীরে। কয়েক পা এগিয়ে এসে বললেন, সেটা খুঁজে বার করতে হবে। তবু আমার ধারণা গোপীমোহনকে সে দলে টানতে পারে। গোপীমোহন, যাকে বরফের চাঁইয়ের ওপর ১০-১৫ মিনিট শুয়ে রেখে তুলে নেবার পর দেখতে দেখতে আবার গরম স্বাভাবিক হয়ে আসে? হ্যাঁ, তাকেও টানতে পারে। কেন? সিদ্ধেশ্বর একবার বরদার দিকে তাকালেন, বললেন, গোপী একসময় খেলা দেখাত। বলেছি না আপনাকে? ছোট ছোট সার্কাস পার্টির লোক তাকে ভাড়া করে নিয়ে মেলায় মেলায় খেলা দেখিয়ে বেড়াত। গোপীকে খেলা দেখানোর কাজে ব্যবহার করা খুব সোজা, কাজও দেবে। মহাদেব তার ভক্তদের বোঝাতে পারবে সে একটা মানুষকে কেমন আশ্চর্য ক্ষমতা দিতে পারে, স্বয়ং ভগবান সে। বরদা বলল, সীতারামকেও কি হাত করেছে মহাদেব? না, সীতারামকে দিয়ে ওর সুবিধা হবে না। সীতারাম, অর্জুন, বংশীমাঝি, গদাধর, এদের মহাদেব নিতে পারবে না। ওরা নির্লোভ। তাছাড়া মহাদেবের ফাঁদে তারা পা দেবে বলে মনে হয় না। তাহলে আর কে থাকল? আছে, আপনি তাকে দেখেছেন হয়তো, কিন্তু পরিচয় জানেন না। কে? বরদা কৌতূহল বোধ করছিল। চাঁদু, ভালো নাম শীতল। দেখেননি তাকে? মাথায় বেঁটে, গাট্টা-গোট্টা চেহারা, কপালের কাছে কাটা দাগ, টেরা চোখ, সাইকেল নিয়ে হরদম ছোটাছুটি করে। বরদার মনে পড়ল, বলল, দেখেছি। চাঁদুকে আমরা অর্জুনদের দলে ফেলি না, তার অত উঁচু দরের ক্ষমতা নেই। বরদা তার ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বাতি জ্বলছে ঘরে, দেখা যাচ্ছে না, জানলা দরজা বন্ধ। সিদ্ধেশ্বর বললেন, চাঁদু যে কোনো মানুষের গলা বার কয়েক শোনার পর নকল করতে পারে। এত ভালো নকল করতে পারে যে আসল আর নকল ধরা যায় না। তাছাড়া তার অন্য গুণ হল সে প্রচণ্ড পরিশ্রমী। এখানে তার অনেক কাজ। আমরা তাকে কাজের জন্য রেখেছি, অন্য কোনো কারণে নয়। বরদা চাঁদুর ব্যাপারটা ভালো বুঝল না। বলল, চাঁদুকে ভাগিয়ে নিয়ে গিয়ে মহাদেবের কিসের লাভ হবে? তা হবে, আপনি এখন বুঝতে পারছেন না।
যে মানুষ উপস্থিত নেই, যদি আড়াল থেকে তার গলা আপনি শুনতে পান, আপনার কি মনে হয় না লোকটা আশেপাশে কোথাও রয়েছে? সিদ্ধেশ্বর একবার আকাশের দিকে মুখ তুললেন, আবার নামালেন। সহজ একটা উদাহরণ দেই। ধরুন, আপনি রাত্রিরে ঘুমোচ্ছেন। বাইরে থেকে আমার গলা করে চাঁদু ডাকল। আপনি নিশ্চয়ই ঘুম ভেঙে উঠে দরজা খুলে দেবেন। তারপর দেখবেন সুজন ঘরে ঢুকছে, চাঁদু আড়ালে সরে গেছে। বরদা কথাটা বুঝতে পারল, ভয়ও পেল। বলল, বলেন কি? মহাদেব আমার ঘরে বইভাবে সুজনকে ঢুকিয়ে দেবে? সিদ্ধেশ্বর হাসল। না, তা বোধহয় করবে না মহাদেব। তবে চাঁদুকে হাতে পেলে মহাদেবের টিমটা এখনকার মতন ভালো হবে। যে কোনো জায়গায় গিয়ে জাঁকিয়ে বসতে পারে, বুজরুকি করে লোককে ধাঁধা খাইয়ে বড়লোক হয়ে যেতে পারে দুদিনে। বরদা দরজায় হাত রাখল। আসবেন? না, আর যাব না। রাত হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে আপনি শুয়ে পড়ুন। আপনার খাবার এসে হয়তো ফেরত চলে গেছে। খবর দিয়ে দিচ্ছি, আমার অন্য একটা কাজ আছে। কি কাজ? পরে শুনবেন। আমারও চোখ আছে সব দিকে। মহাদেব আজ বিকেল থেকে কি করেছে, কোথায় গেছে, কার সঙ্গে ঘোঁট পাকিয়েছে, তার খোঁজ নেব। বরদা বলল, আপনি কি এখানে স্পাই রেখে দিয়েছেন? এখন রাখছি। না রাখলে মহাদেব কখন যে কি করে বসবে বুঝতে পারব না। ভুল একবার হয়েছে, দ্বিতীয়বার যেন না হয়। বরদা বলল, আজ মহাদেব যে আমার ঘরে এসেছিল, এটা আমি না বললেও আপনি তাহলে জানতে পারতেন? পারতাম, তবে আপনাদের মধ্যে কি কথাবার্তা হলো তা জানতে পারতাম না। বরদা বোকার মতন হাসলেন। দরজার ছিটকিনি তোলা ছিল। সাধারণ একটা তালাও দিয়ে গিয়েছিল বরদা। তালা খুলল। আমার উপর যে মাত্র ২-৩ দিনের নোটিশ আছে মশাই। বরদা বলল, মহাদেব আমায় টাঙাওয়ালা করে ছেড়ে দেবে বলেছে। সিদ্ধেশ্বর বললেন, মহাদেব নিজের ফাঁদে পা দিয়েছে, তার কি অবস্থা হয় দেখুন। আপনি নিশ্চিন্ত থাকুন, ওর সাধ্য নেই আপনার কিছু করে। বরদা নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকল। সিদ্ধেশ্বর আর দাঁড়ালেন না। হঠাৎ বরদার কেমন যেন সন্দেহ হল। বাতির আলো এত কম কেন? বিছানার দিকে তাকালো, কিছু নেই। আলো জ্বলছে টেবিলের ওপর। ঘাড় পিঠ নুইয়ে খাটের তলা দেখল। দেখেই মনে হল খাটের তলায় রাখা তার সুটকেসটা খোলা। বরদা থতমত খেয়ে গেল। তার ঘরে কেউ ঢুকেছিল। কে এসেছিল আবার? মহাদেব না অন্য কেউ? কেন এসেছিল? সিদ্ধেশ্বরকে কি ডাকবে আবার? বরদা বাইরে বেরিয়ে এলো। সিদ্ধেশ্বর অনেকটা এগিয়ে গিয়েছিলেন, আর ডাকল না তাকে, কিন্তু ভীত হয়ে পড়ল। ঘুম ভাঙতে বেলাই হয়ে গিয়েছিল বরদার। এখানে এসে পর্যন্ত সে ভোরবেলাতেই উঠে পড়ে। সকালের ঠান্ডা অথচ সতেজ হাওয়া খায়। আকাশ দেখে, রোদ ওঠা নজর করে, গাছপালা, পাখি, কত কি লক্ষ্য করে মুগ্ধ চোখে। তার ভালো লাগে। শরীর মনও ঝরঝরে হয়ে ওঠে। আজ আর সকালে উঠতে পারল না বরদা। বেলা হয়ে গেল। চোখ মেলে দেখল রোদ আসছে জানলার ফাঁক ফোকর দিয়ে। বাইরে এসে বরদা বুঝল বেলা অনেকটাই হয়ে গেছে। রোদ আর ফিকে নেই। কাল সারা রাত বরদার ঘুম হয়নি। না হবার কারণ মহাদেব। মহাদেব তাকে শাসিয়ে যাবার জন্যে ততটা নয়, যতটা অন্য কারণে। মানে, বরদা কিছুতেই বুঝতে পারছিল না তার ঘরে ঢুকে সুটকেসের ডালা কে খুলেছিল, কেন খুলেছিল। এখানে চোর টোর থাকার কথা নয়। বরদার ঘরেই বা কেন চুরি করতে আসবে? কি রয়েছে বরদার যে চুরি করবে? সুটকেসটা বরদা ভালো করে দেখেছে। জামা, প্যান্ট, পাজামা, গেঞ্জি এসব পোশাক টোশাক ছাড়া তার সুটকেসে তেমন কিছু ছিল না। টাকা পয়সা বরদা সুটকেসে রাখেনি। কিছু তো চোখে পড়ল না বরদার যে বলবে অমুক জিনিসটা আমার চুরি গিয়েছে। তাহলে চোর কেন এসেছিল? কোন মতলবে? চোরই বা কে? এই বিচ্ছিরি চিন্তার সঙ্গে আরও একটা চিন্তা যেন লেজুর হয়ে মাথায় ঢুকে গিয়েছিল। সিদ্ধেশ্বর বলেছিলেন, বেটে বাটকুল চাঁদু অন্য মানুষের গলার স্বর নকল করতে পারে। চাঁদু সিদ্ধেশ্বরের গলা নকল করে মাঝরাতে যদি বরদাকে ডাকে, বরদা নিশ্চয়ই ঘুম ভেঙে উঠে দরজা খুলে দেবে। আর তখন চাঁদুর বদলে হয়তো দেখা যাবে সুজন দাঁড়িয়ে আছে, কিংবা মহাদেব। কি করবে তখন বরদা? ভয়, ভাবনা, দুশ্চিন্তা একবার চেপে বসলে আর কি যেতে চায়? বরদার মাথায় এইসব চেপে বসল। ঘুম আর কোথা থেকে আসবে? বরং সবসময়ই কেমন যেন ছমছমে হয়ে থাকল মনের ভেতরটা। কান পড়ে থাকল দরজায়। একেবারে শেষ রাতে বরদা ঘুমিয়ে পড়েছিল।
কতক্ষণ আর জেগে থাকতে পারে মানুষ? ঘুমোবার আগে সে একটা মোটামুটি ধারণা খাড়া করে নিয়েছিল। ব্যাপারটা তার মাথায় এসেছে এবার। আসলে সিদ্ধেশ্বর আর মহাদেবের মাঝখানে সে হাজির হয়ে গেছে। ইচ্ছে করে নয়, নিজের মর্জিতেও নয়। সিদ্ধেশ্বরই বরদাকে হাজির করেছেন, আর মহাদেব সিদ্ধেশ্বরের মতলব ধরতে পেরে বরদার উপরই বেশি ক্ষেপে উঠেছে। আরও পরিষ্কার করে ব্যাপারটা ভাবলে বোঝা যায় যে সিদ্ধেশ্বর তাদের এই পিপি রিসার্চ সেন্টারে যাদের এনেছেন, যারা তাদের গবেষণার বিষয়, মহাদেব তাদের কয়েকজনকে ভাগিয়ে নিয়ে পালিয়ে যেতে চাইছে। মহাদেবের উদ্দেশ্য বাইরে গিয়ে ভেলকি দেখানো, মানুষ ঠকানো এবং রাতারাতি টাকা পয়সা কামিয়ে বড়লোক হওয়া। মহাদেব চাইছে অর্থ আর প্রতিপত্তি, সিদ্ধেশ্বর চাইছেন মহাদেবকে তাড়াতে, একলা মহাদেবকেই। বরদা বুঝতে পারল না, মহাদেবকে যদি তাড়ানোই তার ইচ্ছে, তবে সোজাসুজি তাকে তাড়িয়ে দিচ্ছেন না কেন? এত ঘোর প্যাঁচ কিসের? মহাদেবকে তাড়ানোর জন্য বরদাকে কলকাতা থেকে ধরে আনার কারণ কি? সিদ্ধেশ্বরের সেই ক্ষমতা এবং প্রভুত্ব রয়েছে যাতে তিনি সরাসরি মহাদেবকে ঘাট ধরে এখান থেকে বার করে দিতে পারেন। তবু কেন দিচ্ছেন না? এর রহস্যটা কোথায়? বরদা সিদ্ধেশ্বরের মতিগতি কিছুই বুঝতে পারছে না, বরং তার মনে হল যে কাজ সহজে করা যেত সিদ্ধেশ্বর সেটা জটিল করে তুলছেন অকারণে, আর এই জন্যেই একটা অসহায় নিরীহ লোক মারা গেল। হাত মুখ ধুয়ে চা জলখাবার খেয়ে বরদা সোজা সিদ্ধেশ্বরের অফিস ঘরে গেল। অফিস ঘর খোলা, কেউ নেই। বরদা খোঁজ করতে গেল সিদ্ধেশ্বরের ঘরে। দরজায় তালা ঝুলছে। এদিক ওদিক দেখল বরদা, সিদ্ধেশ্বর নেই। কেউ জানে না তিনি কোথায় গেছেন। ওপর ওপর দেখলে কিছুই বোঝা যায় না, যে যার মতন কাজকর্ম করছে। জল উঠছে কুয়ো থেকে, কাঠ চেরাই হচ্ছে, পেছনে সবজি বাগানে কাজ করছে জনা দুই লোক, গাছের ছায়ায় বসে কেউ গল্প করছে, কেউ বা ঘরেই রয়েছে। বরদা বুঝতে পারছিল না সিদ্ধেশ্বর কোথায় গেছেন। সুজনের খোঁজেই সাত সকালে বেরিয়ে পড়েছেন নাকি? হতে পারে। মানুষটি জেদি, কাল তিনি বিফল হয়েছেন, আজ হয়তো সফলও হতে পারেন। এখানে ওখানে উকি বেড়ে খানিকটা পাইচারি করে বরদা নিজের ঘরেই ফিরে আসছিল। হঠাৎ একটা শব্দ কানে এলো। দাঁড়ালো বরদা, কান পাতল। মোটর বাইকের শব্দ। কোন দিক দিয়ে শব্দটা আসছে বোঝা যায় না। গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়ে থাকল বরদা। সামান্য পরে ফটকের সামনেই মোটর বাইক দেখা গেল। সিদ্ধেশ্বর পেছনে বসেছিলেন, সামনে নতুন মানুষ। সিদ্ধেশ্বর নামলেন, ফটক খুলে দিলেন। মোটরবাইক চালিয়ে যে লোকটি ভেতরে ঢুকলেন, বরদা তাকে লক্ষ্য করতে লাগল। বয়স বেশি নয়, তবু বরদার চেয়ে বড়, ছিপছিপে চেহারা, গায়ের রং ময়লা, মাথার চুল কোঁকড়ানো, চোখে চশমা। সিদ্ধেশ্বর ফটক বন্ধ করে হেঁটে হেঁটেই আসছিলেন। মোটরবাইক সোজা খড়ের ঘরের দিকে চলে গেল এঁকে বেঁকে। বরদা কয়েক পা এগিয়ে গেল সিদ্ধেশ্বরের দিকে। কোথায় গিয়েছিলেন? সকাল থেকেই বেপাত্তা। বরদা সামান্য চেঁচিয়ে বলল। সিদ্ধেশ্বর অল্প দূরেই ছিলেন, এগিয়ে আসছিলেন। বললেন, কাছেই ছিলাম। বরদা একটু অপেক্ষা করল। সিদ্ধেশ্বর সামনে এলেন। সুজনের খোঁজে বেরিয়ে পড়েছিলেন? বরদা জিজ্ঞেস করল। হ্যাঁ। মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। কোনো খবর পেলেন? সিদ্ধেশ্বর ইশারায় ডাকলেন বরদাকে। ডেকে হাঁটতে লাগলেন। বললেন, সুজন এখানেই আছে। এখানে? বরদা অবাক হয়ে তাকাল। কোথায়? ধারে কাছে। বুঝতে পারল না বরদা। সুজন যে কাছাকাছি কোথাও রয়েছে এ তো আগেও শুনেছে, কিন্তু কোথায়? ধারে কাছে মানে কোথায়? বরদা কৌতূহল বোধ করছিল। সিদ্ধেশ্বর কিছু বললেন না, হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সিদ্ধেশ্বর অন্য কথা পারলেন। সতীশকে দেখলেন? সতীশ মানে ডাক্তার? হ্যাঁ। বরদারও সেই রকম মনে হয়েছিল একবার। গতকাল সতীশ ডাক্তারের আসার কথা ছিল, আসতে পারেননি। আজ আসার কথা। অবশ্য বরদা ভাবেনি যে মোটর বাইক চেপে ডাক্তার আসবে। উনি কোত্থেকে আসেন? আসে অনেক দূর থেকে। আগে ট্রেনে করে এসে বাস আর টাঙা করে আসত। আজকাল একটা মোটর বাইক কিনেছে সেকেন্ড হ্যান্ড, ওতে চেপেই আসে। ভোর ভোর বেরোয়, ঘণ্টা আড়াইয়ের মধ্যে পৌঁছে যায়। আপনার সঙ্গে আলাপ করিয়ে দেব। আজও থাকবে, কাল সকালে আবার চলে যাবে। বরদা বলল, আপনি কি ওকে রাস্তা দেখালেন? হ্যাঁ। নিজের ঘরের কাছে পৌঁছে গিয়েছিল সিদ্ধেশ্বর। পকেট থেকে চাবি বার করে তালা খুললেন। বরদা বলল, কাল একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। দরজা হাট করে খুলে ভেতরে ঢুকলেন সিদ্ধেশ্বর। জানলা খুলে রেখে গিয়েছিলেন আগেই। বসুন।
কি ঘটনা ঘটল আবার? বড়দা কালকের ঘটনাটার কথা বলল। কে যেন তার ঘরে ঢুকে সুটকেস খুলেছিল, অথচ কিছু নেয়নি, কিছুই চুরি যায়নি। সিদ্ধেশ্বর রীতিমতো অবাক হয়ে গেলেন। বড়দা যখন তার ঘরে বসে কথাবার্তা বলছিল কাল রাত্রে, তখন কে তার ঘরে গিয়ে তালা খুলল, সুটকেস হাতড়াল, এমন দুঃসাহস কার হবে? সিদ্ধেশ্বর নিশ্চিতভাবেই বললেন, আপনি ভুল করছেন না তো? না। আশ্চর্য, সুটকেস ভালো করে দেখেছেন? দেখেছি। কিছু খোয়া যায়নি? মাথা নাড়ল বড়দা। সিদ্ধেশ্বর কিছু যেন ভাবছিলেন। ভাবতে ভাবতেই বললেন, আপনি একটু বসুন, আমি আসছি। চলে গেলেন সিদ্ধেশ্বর। বড়দা বসেই থাকল। বসে বসে সিদ্ধেশ্বরের ঘর দেখতে লাগল। জানলা খোলা, রোদ এসে পড়েছে ঘরে। সাদামাটা অথচ গোছানো ঘর। পূব দিকে একটা পুরনো ধরনের টেবিল, কাগজপত্র, দু একটা বই, পত্রিকা পড়ে আছে। ফাউন্টেন পেনের কালি, কাচের চৌকোনো পেপার বইয়ের পরিষ্কার বিছানা, একটা মাত্র আলমারি একদিকে, দেওয়ালে ২-৪টে ফটো টাঙানো। ফিরে এলেন সিদ্ধেশ্বর। বোধহয় চোখে মুখে জল দিয়ে এসেছেন, ভেজা ভেজা দেখাচ্ছিল। বিছানার একপাশে বসলেন সিদ্ধেশ্বর। বললেন, আপনি বোধহয় ভালো করে সুটকেস দেখেননি। কেন? একেবারে অকারণে কেউ সুটকেস খুলতে পারে না। কিন্তু আমি দেখেছি। নজর করেননি বা খেয়াল করেননি। সিদ্ধেশ্বর বললেন, ছোটখাটো জিনিস আপনার নজর এড়িয়ে গেছে। সুটকেসে আমার জামাকাপড় ছাড়া একটা বই ছিল। আপনি নিজেই দেখেছেন, হাওড়া স্টেশন থেকে আমি কিনেছিলাম সময় কাটানোর জন্যে। একটা বই পড়ছি, বাকি দুটো সুটকেসে ছিল। এছাড়া আর তো কিছু ছিল না। একটা ছোট নোটবই মতন ছিল। তাতে নিজের নাম ঠিকানা ছাড়া সামান্য কিছু এন্ট্রি ছিল। ওটা কোনো কাজের জিনিস নয়। সিদ্ধেশ্বর বড়দার চোখে চোখে তাকিয়ে বললেন, নোটবইটা আছে? বড়দা এই আচমকা প্রশ্নে কেমন থতমত খেয়ে গেল। একবার মনে হলো দেখেছে, আবার মনে হলো দেখেনি। ঠিকমতো খেয়াল করতে পারল না বড়দা। দমে গিয়ে বলল, মনে হচ্ছে দেখেছি। সিদ্ধেশ্বর হাসির মুখ করলেন। আপনি বোধহয় শিওর নন। ঠিক আছে, আমরা পরে গিয়ে দেখব। নোটবই না থাকলে কি হবে? হবে আর কি, আপনার আসল পরিচয়টা ওরা জানতে পেরে যাবে, বাড়ির ঠিকানাও। বড়দা যেন ঘাবড়ে গেল। বলল, আমি ঠিক মনে করতে পারছি না। গিয়ে দেখে আসবো একবার? দাঁড়ান না, আমিও যাব। বলে সিদ্ধেশ্বর জানলার দিকে তাকালেন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ধরুন যদি নোটবই পাওয়া যায়, তাতেই বা কি? আপনার বাড়ির ঠিকানা একবার দেখে নিয়ে মুখস্থ করে নেওয়া যায়, বা কাগজে টুকে নিলেও চলে। কাজে নোটবইটা থাকা না থাকায় কিছু আর আসে যায় না। এমন সময় এক লোক টিনের ট্রে করে চা আর পাউরুটি নিয়ে এলো। বড়দা সকালের জল খাবার খেয়েছিল, সে শুধু চা নিল। সিদ্ধেশ্বর লোকটাকে বললেন, ডাক্তারবাবুকে চা পাঠানো হয়েছে? লোকটি বলল, হয়েছে। খিদে পেয়ে গিয়েছিল বোধহয় সিদ্ধেশ্বরের। রুটি চা খেতে খেতে বললেন, আপনার আসল পরিচয় মহাদেব যদি জেনে গিয়েও থাকে, তাতেও আমার অবাক হবার কিছু নেই। সে তো ধরেই ফেলেছে আমি আপনাকে নিয়ে এসেছি আমার কাজ হাসিল করতে। ও শুধু আপনার কলকাতার বাড়ির ঠিকানা জানত না, সেটা জেনে নিল। জেনে নিয়ে কি করতে পারে? এক, আপনার বাড়ির ঠিকানায় চিঠি দিতে পারে, ভয় জাগিয়ে তুলতে পারে বাড়িতে, যাতে বাড়ি থেকে আপনাকে পত্রপাঠ চলে যেতে লেখে। ২, মহাদেব আপনার নকল সেজে আপনার বাড়িতে যেতে পারে। না, সেটা সম্ভব নয়। অত সাদৃশ্য আপনাদের চেহারার মধ্যে নেই। তাছাড়া গলা স্বর, দুজনের গলার স্বর আলাদা। মহাদেব ধরা পড়ে যাবে। বড়দা একটা সিগারেট ধরালো। আমি কাল একটা কথা ভাবছিলাম, বলবো? বলুন। মহাদেবকে আপনি সরাসরি তাড়িয়ে দিচ্ছেন না কেন? একটু চুপ করে থেকে সিদ্ধেশ্বর বললেন, দিচ্ছি না তার কারণ রয়েছে। একটা কারণ, মহাদেবের মতো মানুষকে তাড়িয়ে দিলে সে বাইরে গিয়ে কি যে করবে, কত লোকের সর্বনাশ করবে, তা কেউ বলতে পারে না। অন্য কারণটা হলো, মহাদেব আমাদের এখানে লুকিয়ে লুকিয়ে ঠিক যে কজন সাঙ্গপাঙ্গ জোগাড় করেছে তা আমিও জানি না। তার দলে কজন আছে তা সঠিকভাবে জানা দরকার। মহাদেবকে তাড়াবার পর যদি দেখি কম করেও আরও ৩-৪ জন চলে গেল, তখন কি করব? মহাদেব তো তাদের বাইরে নিয়ে গিয়ে তাণ্ডব করবে। তারা যাবে কেন? বড়দা জিজ্ঞেস করল। যেতে পারে। আমাদের এই জায়গাটা তো জেলখানা নয় যে জোর করে আটকে রাখব। নিজের ইচ্ছে তারা চলে যেতে পারে। বড়দা কথাটা ভাবল। সিদ্ধেশ্বর ঠিকই বলেছেন। যদি কেউ চলে যেতে চায় স্বেচ্ছায়,
তাকে বাধা দেবার কোনো আইনগত অধিকার পিপি রিসার্চ সেন্টারের নেই। শুনছিলেন বিমল করের রহস্য উপন্যাস অলৌকিক। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।